কিছু কিছু কথা আছে যা কথার পিঠেই হারিয়ে যায়, তেমনি কিছু কিছু দৃশ্য আছে যা নতুন দৃশ্যের আবেশে হয় জলছবি। তেমনি কিছু কিছু আকাঙ্ক্ষা আছে কাঙ্ক্ষিত লক্ষ্যের বাসনায় হয় আরো দৃঢ়। এটা ভরা গ্রীষ্মের সকাল 6:30। এটাই হলো সেই পুকুর ঘাট। এবারের আমাদের দুঃসাহসিক বাইক অভিযানের আতুর ঘর। এখানেই জন্ম নিল সেই বিখ্যাত কালিম্পং, লাভা, গরুবাথান, ঢালং, মূর্তি, লাটাগুড়ি এবং শিলিগুড়ি হয়ে আবার সেই কলকাতায় ফিরে আসার পরিকল্পনা। অনেকেই শুনল আমাদের এই পরিকল্পনার কথা, অনেকের সেই উদাসী উপদেশ, অনেকের উপবাসী উপেক্ষা, অনেকের আবার উপল ছায়ের ন্যায় উৎসাহিত উস্কান। এই সবই আমাদের পরিকল্পনার স্পর্ধা আরো বাড়িয়ে দিল। এটা মহড়া ছাড়া আর কিছু নয়। অনলাইন ফটোগ্রাফির জন্য একটা মহড়া চলছে। আগেকার যত সব অভিযানগুলো আমরা ছোট্টখাট্ট সংগঠিত করেছিলাম, সেগুলোতে কিন্তু এইরকম অনলাইন ফটোগ্রাফির কোনো চেষ্টা করা হয়নি। এবার তাই আরেকটু কোমর বেঁধে, যাতে ডকুমেন্টারিটা আরো বেটার হয়, তার জন্য আমরা বেশ একটা মহড়া দিলাম শক্তপোক্তভাবে। যদি দুটো বাইক সামনাসামনি যায়, পাশাপাশি হয়ে অথবা একই লাইনে যায়, অ্যাটলিস্ট ফটোগ্রাফিক সেন্সে সেইটা কতটুকু সুন্দর বা কতটুকু ভালো হয় তারই দেখার জন্য। এটা গেল ফটোগ্রাফি, কিন্তু তার আগে আমাদের আরো অনেক পরিকল্পনা হয়ে গেছে। রুটের খুঁটিনাটি, বুকিং টাইম অ্যান্ড ডেট, কোথায় থাকবো সেই অনুসারে ঘর বুকিং, তারপরে তো আছে গাড়ির স্পেয়ার, রিপেয়ার কিট, এক্সট্রা অ্যাক্সেসরি, ক্লোদিংস, কি করে আমাদের স্পেয়ার মাল নিজেদের গাড়ির মধ্যে অ্যাকোমোডেট করতে পারবো। তারপরে তো আমরা তিনজন তিন জায়গা থেকে এসে একটা মিটিং পয়েন্ট, যেখান থেকে আমরা শুরু করব আমাদের এই অভিযানের শুভযাত্রা। দীর্ঘক্ষণ আলোচনা হলো। তার মধ্যে প্রথমের যে অপশন ছিল সেইগুলো একটু একটু করে রিফাইন হতে থাকলো। আলটিমেটলি রাতুল তার বউ এবং বাচ্চাকে সঙ্গে করেই এখান থেকে নিয়ে যাবে, যেটা পূর্ববর্তী পরিকল্পনা ছিল যে তাদেরকে এখান থেকে হয় বাসে আর নইলে ট্রেনে শিলিগুড়ি পাঠিয়ে দেওয়া। টিকিট পাওয়া তো দুরূহ ব্যাপার, তাই ঠিক হলো না, একসঙ্গেই আমরা যাব। সেই অনুসারেতে নির্ধারিত হলো আমাদের টিক অফ টাইম এবং প্লেস। সকাল 4:30, অভিষিক্তা ইএম বাইপাস। আমাদের এইখান থেকেই শুরু করার কথা ছিল।
সবাই এসে মিলিত হলাম, শুরু করলাম। বাগুইহাটির কাছে এসে একটু অসুবিধা হলো, দীপকদার লাগেজটাকে একটুখানি রিঅ্যারেঞ্জ করতে হলো। তারপর চলে এলাম টানা, কোনো রাস্তায় অসুবিধা নেই, একেবারে কৃষ্ণনগরে। কথাই ছিল সেই সরপুরিয়া সরভাজা, কিন্তু রাস্তায় যে পরিমাণ বৃষ্টি হলো তাতে যে ভরার দৃশ্যের একটা দম বন্ধ করা আবেশ ছিল, সব চলে গেল। সুন্দর একটা উপভোগ করছি বটে, কিন্তু আবার যে রেইনকোট পরে এই ভরা গ্রীষ্মে ভরা রোদে একটা অস্বস্তিকর ব্যাপার, সেটা কেটে গেল। কিন্তু তারপর থেকে যখন চলে এলাম আরও 25 কিলোমিটার, সরপুরিয়া সরবাজার পর চা খাওয়া হয়নি, তাই দেবগ্রামে এই চায়ের বিরতি। তারপরেও চলে এসছি অনেকটা। এটা কিন্তু পলাশির এক প্রান্তে। বহরমপুর আমাদের আর বেশি দেরি নেই, কিন্তু এই সবুজ দেখে আমাদের একটু বিরতি নিতেই হলো। ন্যাশনাল হাইওয়ে 34 এইখানে যথেষ্টই সরু। একবারে চলে এসে দাঁড়ালাম বহরমপুরের আগে বাইপাস ধরে সেই পূর্ব পরিচিত ভাগীরথীর তীরে। গঙ্গার স্পর্শ পেয়ে হঠাৎই যেন সবাই আপ্লুত। এই গঙ্গা সত্যি নাকি? যেন হঠাৎ করে বিশ্বাসই করা মুশকিল, আমরা যারা গঙ্গার মোহনার দিক থেকে চলে এসেছি বহরমপুরের দিকে। এটা রাজেনের ঘরের দৃশ্য, আগেই বলা ছিল। দীপকদা তো একদম ঘুমিয়েই পড়ল। তারপরে আবার বিশ্রাম শেষে রওনা দিলাম বহরমপুর থেকে। এই জায়গাটা নিঃসন্দেহে একটা বিশেষ পরিচিত জায়গা। জায়গাটার নাম হচ্ছে গিয়ে মৌরগ্রাম। এই NH-34-কে ওদিকে সেই দার্জিলিং মোড়, অর্থাৎ NH-2 দার্জিলিং মোড় কারেক্ট করে যে রাস্তাটা, সেটা এইখানেই এসে NH-34-তে মিট করেছে। আমাদের একবার পরিকল্পনা ছিল যে যদি NH-34 বহরমপুর অবধি খুব কনজেস্টেড হয়, অনেকের অনেক সংবাদ অনুসারেতে অনেক জায়গায় রাস্তা খোঁড়াখাড়ি হয়ে খানাখন্দতে আমাদের বেগ পেতে হতে পারে, তাই আমরা একবার পরিকল্পনা করেছিলাম NH-2 ধরে যদি এই মৌরগ্রাম হয়ে আমরা আবার এসে NH-34-এ পড়ি, অ্যাটলিস্ট আমরা কিন্তু সেই ভালো রাস্তা, অর্থাৎ NH-2 ধরে আমরা অনেকটা পথ খুব অল্প সময়ের মধ্যে পাড়ি দিয়ে শেষকালে এসে পৌঁছতে পারবো এই মৌরগ্রামে। জায়গাটা পরিকল্পনা মাফিক যে দেখে বেশ ফটো সেশনের জন্য আবার একটা বিশ্রাম, দুটোতেই যেন আমরা গা এলিয়ে দিলাম। যাক, অনেকটাই তো চলে এসেছি, মালদা আর বেশি দূর নয়। কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার চলে এসেছি। সূর্য ঢলতে শুরু করেছে, লম্বা হচ্ছে ছায়া। দিগন্ত রেখা ক্রমশ দেখা যাচ্ছে হেলে গেছে। যতই বলি দূর নয়, দূর নয়, দিগন্ত দূর নয়, কিন্তু দিগবাল চক্ররেখা প্রায় যেন দিগন্ত ছুঁয়েছে। ওই দেখা যাচ্ছে ফরাক্কার সেই আলো আর সূর্যের আলো, অপূর্ব এক কন্ট্রাস্ট। একটা প্রকৃতির আলো আর একটা মনুষ্য সৃষ্ট আর্টিফিশিয়াল আলো। কিন্তু আমাদের এই দৃশ্যতে কেবল একটা কথাই মনে পড়ছে, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের ব্যস্ত। এরপরে সন্ধ্যা ঘনালো বটে। ফরাক্কা, সুলতানগঞ্জ, কালিয়াচক, রামকৃষ্ণপল্লী, ইংলিশ বাজার হয়ে
340 কিলোমিটার পাড়ি দিয়ে সন্ধ্যে 7টায় এসে পৌঁছলাম এই মালদাতে। যদিও এটা মালদার পরের দিনের সকালবেলার দৃশ্য। এই হোটেলেই গতকাল এসে আমরা উঠেছিলাম। আজ সকাল 6:30টার সময় আমরা এই মালদা থেকে এখন প্রস্তুতি নিচ্ছি। ফাইনাল প্যাকিং হচ্ছে, লোড প্যাক, গাড়ির উপর যে লোড থাকবে সেই লোড প্যাক করেই আমরা আবার সবাই রওনা দেব। আজকে যদিও আমাদের গন্তব্যের উদ্দেশ্য ছিল হচ্ছে একবারে শিলিগুড়ি হয়ে কালিম্পং। এসি রুমেই আমরা ছিলাম, একটু চার্জ বেশি, তাও সারাদিনের ধকলের পর রাত্রিরের ঘুমটা ভালো হবে। পরের দিন আবার আর্লি মর্নিংয়ে আমাদের রওনা করতে হবে। সেই পরিকল্পনাতেই ওই রাতে আর অন্য কোনো অল্টারনেটিভ না দেখে আমরা এই পায়েল হোটেলেই থেকেছিলাম। পেরিয়ে এসছি মালদা শহর। দুদিকে শুধু ধান ক্ষেত, মাঝে মধ্যে জলা। তার মধ্যেই যখন এই যে দাঁড়িয়ে পড়ছি হাইওয়ের পাশে, যে কোনো কারণেই হোক, বিশ্রামের তাগিদে, জল খাবার তাগিদে, 1 নম্বর 2 নম্বরের তাগিদে, ভালোই লাগছে। কিন্তু রাস্তাটা যত খারাপ ভাবা গেছিল তত খারাপ কিন্তু নয়। এই রকম বিশ্রামের মুহূর্তটা কিন্তু আপনারা যারা দর্শক আছেন তাদেরকে বলে বোঝানো যাবে না। এই যে দেখছেন দীপকদা সঙ্গে সঙ্গে একটা সিগারেট ধরিয়েছে, এর প্রকাশই হচ্ছে সে চরম রিল্যাক্স করছে, যে টেনশন নিয়ে রাইড করছিল। আর রাতুল রাস্তার বর্ণনায় ব্যস্ত, কখনো বিকাশকে, কখনো সুভাষদাকে, কখনো মুন্নাকে। কিন্তু সব এসে থমকে গেল এই ডাল খোলার আগে। বিশাল নাই, এই বিশালটা যে কি বিশাল সেটাই শুদ্ধ শব্দ দিয়ে আর আমি বলে বোঝাতে পারব। যদি কেউ এই রাস্তায় কখনো এসে থাকেন তারা বুঝতে পারবেন যে এই বিশালের অর্থ কী। দেখতে পাচ্ছেন লরির কীরকম লাইন। এইবার দেখুন সেই লাইনটা কিন্তু একটা গ্রামের মধ্য দিয়ে, খুবই বাজে রাস্তা, লোকাল লোকের ডিরেকশনের মধ্য দিয়ে পেরিয়ে এসছে। এইবার রাস্তা কাকে বলুন দেখুন, ভুলে যাবেন। ডালখোলার আগে পর্যন্ত, ডালখোলার লেভেল ক্রসিং এর আগে পর্যন্ত যে রাস্তাটুকু কলকাতা থেকে চালিয়ে এলাম সব যেন ভুলে গেলাম। তাই মাঝে মধ্যে দাঁড়িয়ে যেন এই সুন্দর রাস্তার পাশেরও যে সবুজ, আর তার পাশে যদি কোনো জনমানব পাওয়া যায়, কি রেল লাইনের ধার দিয়ে যখন কোনো রেল যাচ্ছে তার দৃশ্য আমরা টুক করে দাঁড়িয়ে গিয়ে একেবারে অপুর উৎসুক নয়নে আমরা তা উপভোগ করেছি। এইটাই হচ্ছে গিয়ে স্বপ্নের রাস্তা। কখন যে মাইল মিটারের কাঁটা হু হু করে বেড়ে যাচ্ছে আমরা টেরই পাচ্ছি না। তাই সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হচ্ছে সে যেন কখনো 80 ঘর না ছাড়ায়। সেটা আমাদের মধ্যে সবারই চুক্তি ছিল। এই 80 ঘর যদিও বা কখনো পেরোয়, তবু কিন্তু আমরা যথেষ্ট সতর্ক ছিলাম যে আমাদের লুকিং গ্লাসে আমার যে পেছনে এবং সামনে যাকে দেখতে পাচ্ছি তারা একে অপরের দৃশ্যের বাইরে যাতে না চলে যায়। এই যে আমরাও খানিক সময়ের জন্য যেন অপু হয়ে গেলাম। এখানে ঘাসবন নেই, কিন্তু সবুজের মাঝ দিয়ে সেই আয়রন দানব বা লৌহ ঘোড়া সে মাল বোঝাই করে নিয়ে চলেছে। এখানে ঘাসবন যতটাই থাক, কাশবন নেই। কাশবন থাকলে হয়তো মনে পড়ে যেত সেই পথের পাঁচালীর কথা। যাই হোক,
ছোঁয়া লেগে গেছে উত্তরবঙ্গের, স্বাভাবিক কারণে বাগানের ছোঁয়া লাগবে, সেটা তো চা বাগানের হওয়াই স্বাভাবিক। এই যে চার পাতা যারা তুলছে, ওই যে একটা মশারির নেট, ওতে করেই নিয়ে গিয়ে তারা ওজন করে দিয়ে দেবে, গাড়ি এসে নিয়ে যায়। দরকার নেই এত বর্ণনা। আপনি কখন দেখবেন যে পৌঁছে গেছেন বাগডোগরাতে। এটা বাগডোগরার একটা 3 রাস্তার মোড়। হঠাৎ খেয়াল পড়ল দীপকদার, না 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 আর চালানো যাবে না, এইখানেই কিন্তু খেয়ে নিতে হবে। পর পর হোটেল দেখা হলো, কোনো ধাবাই পছন্দ না। শেষে এই ধাবা বা এই হোটেলেতেই আমরা সুন্দর বড় বড় মাছ যোগে খেয়ে নিয়ে আবার রওনা দিলাম। কোন মুহূর্তে পেরিয়ে আসলাম শিলিগুড়ি শহর টেরই পেলাম না, বাইপাস দিয়ে এলাম বটে। হঠাৎ দেখলাম যে সেই মহানন্দা ফরেস্টের মধ্যে আমরা এসে পড়েছি। অবাক দৃশ্যে সবাই যেন এই সবুজের মধ্যে কালো পিচের রাস্তা, মাঝখানে একটা সাদা ডিভাইডার। চোখ ঘুরছে, তার সাথে ক্যামেরা ঘুরছে। দীপকদার তো ক্যামেরার ব্যাটারিই ফুরিয়ে গেল, কত ছবি তুলছে। কারোরই অপেক্ষা নেই, সবাই চলেছে। কেউ হয়তো দার্জিলিং থেকে, কেউ হয়তো গ্যাংটক থেকে, কেউ ফিরছে, কেউ যাচ্ছে। আমরা কিন্তু যাচ্ছি কালিম্পংয়ের দিকে। প্রথম যে ঝর্ণার ওপরে ব্রিজটা, ঝর্ণা কেন, এটা নদী, গিয়ে সেই পড়েছে হয়তো সেই তিস্তাতে। প্রথম দেখা মিলল, আবার একটু বিশ্রাম নিলাম, তার কারণে এরপরেই উঠতে হবে পাহাড়ের ওই সেই ব্রিজ। যারা দেখেছে এই মহানন্দা ফরেস্ট থেকে ওই ব্রিজের উপর দিকে ছোট্ট টয় ট্রেন অথবা আসামগামী ট্রেন চলে যাচ্ছে, তারা হয়তো সেই পুরনো যুগের দৃশ্যের অনেক ফ্লেভার এখনো চোখে বা মনে ধরে আছে। আমাদের সেই সুযোগ হলো না একটু দেখার, কিন্তু আপনাদের জন্য ধরে রাখলাম ট্রেনহীন রাস্তা। ওই দূরে দেখা যাচ্ছে এর পেছনের দিকে সেই পুরনো আসাম রোড, সেবক ক্রস করে ওই রোড চলে গেছিল পুরো আসামের দিক। আমরা অবশ্য ওই রাস্তায় যাব না, আমরা এই ব্রিজের বাঁ দিকে সোজা দার্জিলিংয়ের রাস্তা ধরেই আরো এগিয়ে যাব। এখন সময় প্রায় 5টা। এখনো কিন্তু সূর্যের আলো অল্প বিস্তর আছে, আমাদের দেরি করা উচিত হবে না। কিন্তু ওই যে দীপকদার ধরিয়ে ফেলেছে সিগারেট, কি করা, আমাদেরও বাধ্য হয়ে অপেক্ষা করতেই হবে যতক্ষণ না তার সিগারেট শেষ হয়। না, আর দেরি করা ঠিক হবে না। কালিম্পং এখান থেকে আরো 42 কিলোমিটার। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 42 কিলোমিটার কিন্তু পাহাড়ি রাস্তা, এটা সমতল রাস্তা নয়। তাই রওনা দিলাম বটে, কিন্তু কালীঝোড়ার কাছে গিয়ে একটা জায়গায় 2 পাহাড়ি ড্রাইভারের মাথা গরম হয়ে গিয়ে আটকে গিয়েছিলাম। না, ঠিক তার জন্য আমরা এখানে দাঁড়াইনি, এটা দাঁড়িয়েছি এই ড্যামটার জন্য। এই রকম যে একটা ড্যাম হচ্ছে এই খবরটা কিন্তু আমাদের কাছে ছিল না। তাই ড্যামটা কোন দিক থেকে জলধারাকে কিভাবে আটকেছে, কনস্ট্রাকশনের সময় নদীর ফ্লো ডাইভারশন কিভাবে করলো, সেই সব একটুখানি পর্যবেক্ষণ করার জন্যই এই বিরতি। পরিবেশ দেখে তো বোঝাই যাচ্ছে সূর্য পাহাড়ের পশ্চিম দিকে ঢলে গেছে, ফলে আমাদের কিন্তু এখন খানিকটা ওই হেডলাইট জ্বালিয়েই চলতে হচ্ছে। কিন্তু এই যখন তিস্তা পেরোচ্ছি তখন আর থাকা গেল না। অন্ধকার আরো বেশি হলেও তবু যেন মনে হচ্ছে বাইক নিয়ে এই প্রথমবার এসছি, আগে তো বহুবার এই ব্রিজ ক্রস করেছি। এই তিস্তা ক্রস করেই আমরা ঢুকে গেলাম দার্জিলিংয়ের আরেকটি সাব ডিভিশনাল টাউন কালিম্পংয়ের দিকে। শেষ পর্যন্ত এসে গেছি কালিম্পং। বেশ একটা মজার কথা, আনন্দের কথা। এটা কিন্তু সত্যিকারের সেই কালিম্পংয়ের
আমাদের হোটেলের থেকে পরের দিনের সকালবেলার দৃশ্য। চারিদিক মেঘাচ্ছন্ন, সুতরাং বোঝাই যাচ্ছে গতকালের যে তাড়াতাড়ি অন্ধকার নেমে আসার কারণ তা এই পার্শিয়ালি ক্লাউডি স্কাইয়ের জন্যই। কিন্তু যখন এই মেঘের ফাঁকে ফাঁকে দূর দিগন্ত রেখা কোনো পাহাড় এবং সাদা মেঘকে একটা ক্যানভাস তৈরি করছে, সেইটাকে কিন্তু আমাদের মাঝে মাঝেই ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। না, এ কিন্তু সেই মেঘের ছায়া না, এ হচ্ছে গিয়ে সেই কাঞ্চন কন্যার কথা। ভালো করে বাঁচবো বলে আর একটু বেশি রোজগার ছাড়লাম ঘর, আমি ছাড়লাম ভালোবাসায় আমার নিচে পাহাড়। পারলো না কিছুতেই তোমার কলকাতায় আমাকে ভুলিয়ে দিতে। পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার কাঞ্চনকে, কাঞ্চন ধ্যানা কাঞ্চন ঘর, কাঞ্চন জঙ্ঘা কাঞ্চন মন, তো পাইলে সোনা ধনু ভইও মৌলাই ভাঞ্চু কাঞ্চন। বেড়াতে যদি তুমি যাও কোনোদিন আমার কালিম্পং, মনে রেখো শঙ্কর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম। রাত্রির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে। আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নিমছে পাহাড়ের মেয়ে। বলো না তাকে আমি দারোয়ান, শুধু বলো করছি ভালোই রোজগার। ওই বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার। আর কিছু টাকায় আমি জমাতে পারলে যাব ফিরে পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে। আর যদি দেখো তার কপালে সিঁদুর, বলো না কিছুই তাকে আর। শুধু এই 70 টাকা তুমি যদি পারো গুঁজে দিও হাতে তার। ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিল কানের মাকড়ি বেচে। ম্যানেজারটি কিন্তু খুব সুন্দর, আমাদের একদম ছবি এঁকে বুঝিয়ে দিল যে আপনারা মোটর বাইক করেই কালিম্পং ভ্রমণ সমাধা করতে পারবেন। সেই ছবি দেখেই চলে এলাম এই মাতৃ মন্দিরে। অর্থাৎ এখানে বিগ্রহ হচ্ছে কি কালীমাতা, তাও এক বাঙালি মহারাজের কর্তৃক এইটা প্রতিষ্ঠিত। সুন্দর ছিমছাম পরিবেশ, পাহাড়ের একটু উঁচু টিলার মাথায়। এরপর যাব অর্কিড হাউসের দিকে। ব্যক্তিগত সংগ্রহে কালিম্পংয়ে এটা একটা অপূর্ব নিদর্শন। সত্যি ক্যাকটাসের এই সংগ্রহশালাটা দর্শনীয়। কদম্ব কেতকী করবী, আকন্দ মল্লিকা মালতী, অথবা অতসী ডালিয়া জিনিয়া, পিয়াল পলাশ পাপিয়া। বসন্ত আরো কত কি ফুল ফুটিয়ে জানান দিয়ে যায়। ভ্রমর উড়ে বেড়ায়, কোকিল গেয়ে ওঠে।
এইসব ক্যারেক্টারদের ক্ষেত্রেও কি তাই ঘটে? হয়তো চাঁদের আলোর দেশে বসন্তে ক্যাকটাসের কুসুম বনে ভ্রমর ভ্রমরে ভেসে বেড়ায়, কোকিলের কুহুতানে চাঁদের চোখে লাগে মোহ। দেখতে দেখতে আমাদের চোখে লাগলো মোহ, ছুঁয়ে গেল আমাদের মনের আঁচল। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো, সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে ছেয়ে গেল, কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণীর কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয়ে আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো, আমার প্রাণের পরে চলে গেল কে। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে,
ভুলে গিয়েছি, শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে, সে থাকি মধুর প্রাণে। রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত এই বাড়িটির নাম চিত্রভান, কিন্তু বর্তমানে এটি ক্রাফট ট্রেনিং সেন্টার আন্ডার দি ডিরেক্টরেট অফ টেকনিক্যাল ট্রেনিং, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা চেষ্টা করলাম একটু এর ভেতরে গিয়ে যদি কোনো রবীন্দ্র স্মৃতি বেঁচে থাকে। জানি না, হয়তো কিছু রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু ভেতরে ঢুকেও দেখলাম মেইন ফটক বন্ধ। কালিম্পং ভ্যালির একদিকে মাথা তুলে আছে ডেলো পাহাড়, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে এই পাহাড় চূড়া। সেই পাহাড় চূড়ার গায়েই ফৌজি ক্যাম্প, আর সেই পাহাড়ের গায়ে মখমলের ন্যায় যেন সবুজ গালিচা পাতা আছে এই গল্ফ গ্রাউন্ড। পুরোটাই যেন ছবির মতন আঁকা রয়েছে, বিভিন্ন গল্ফ পয়েন্টের মার্কিংয়ের মতন করে যেন ছোট ছোট স্পট করা আছে, যেন ছবির রং তুলি টানা হয়েছে ওইখানে। এরপরে ওই একই পাহাড়ের গায়ে রয়েছে একটা মনেস্ট্রি বা গুম্ফা। আমরা চলে আসলাম সেই গুম্ফায়। গুম্ফার তরুণ দ্বার খুব সুন্দর রংচঙে করা, দুধারে ছোট্ট বাগানও আছে। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমেই দেখলাম এই স্ট্যাচুটি। এটা তেনজিং নোরগে শেরপার, 1900 সালে জন্ম, মৃত্যু 1973 সালে। এভারেস্ট বিজয়ের সাথে সাথে কিন্তু এই জংদং মনেস্ট্রি তৈরি করতেও খুব উদ্যোগ নিয়েছিলেন। তাই এখানকার বাসিন্দারা তেনজিং নোরগে স্ট্যাচু প্রতিষ্ঠা করেছে। ওই মনেস্ট্রির ছাদের থেকে আমরা দেখছি এইটা লামাদের হোস্টেল। সবই পাখির দৃষ্টিতে দেখা। এটা ফৌজি ট্রেনিং ক্যাম্প। বিশাল সমতল, বিরাট ময়দান। এটা পাহাড়ি এই উঁচু নিচু ক্ষেত্রতে এত বড় ময়দান খুব কম দেখতে পাওয়া যায়। এই উঁচুর জন্যই কমিউনিকেশন টাওয়ারগুলো সব এইখানে বসিয়েছে। ট্রেনিং এর চলছে ফিল্ড ট্রায়াল। লামাদের সমাধির উপর তৈরি হয়
এই রকমই স্মৃতিসৌধ, একে চোরতেন বলে। এবারে চলেছি ডেলো দর্শনে। গ্রাহাম স্কুল পেরিয়ে এসছি, তারপর এইখানে এসে দাঁড়ালাম, চলছে ফটো সেশন। পেছনেই সুন্দর ক্যানভাস তৈরি করেছে মেঘ আর রোদ। একবারে যেন ছবি দেখলে মনে হয় মেঘের কোলে রোদ উঠেছে। হ্যাঁ, আমরা কিন্তু পৌঁছে গেছি ডেলোতে। ডেলোর পারিজাতের ন্যায় উদ্যানে সময়ময় উড়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে দেহ, আর মেঘদূতের চিঠি বা ইমেল ছুঁয়ে যাচ্ছে মন। পাগলা হাওয়া বাদল মেঘের সাথে জুড়ে দিল তান, কাঁপিয়ে দিল আমাদের দেহ। উপভোগ করার জন্য আমরাও তৈরি হলাম। ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, চঞ্চলতার অঞ্চল যায় যায় লুটে আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় যায় বুঝি আজ টুটে, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। কুয়াশা আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে। মেঘ 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 প্রথম যুগে বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। আমরা আকাশের মধ্যে প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। পূব হাওয়া ধায়ে আকাশ তলে, কার সাথে মোর ভাবনা চলে। পূব হাওয়া ধায়ে আকাশ তলে, কার সাথে মোর ভাবনা চলে। কাল হারা কোন কালের পানে ছুটে, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় যায় বুঝি আজ টুটে, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। আনন্দে আত্মহারা আমরা সবাই। রুচিরা কিন্তু সময়ময় মেঘের নাচল নাচতে থাকলো। কিন্তু রুচিরার মাকে দেখে তো বোঝা যাচ্ছে বেশ ভালোই ঠান্ডা লাগছে। অতএব না, আর বেশি দেরি করা চলবে না। চলো এবার আমরা তৈরি হই হোটেলে ফিরে যাওয়ার জন্য। পরের দিন সকাল আমরা হোটেল থেকে রওনা করব লাভার উদ্দেশ্যে। ইনি হচ্ছেন লোকাল একজন ডাক্তারবাবু। আমাদের প্রোগ্রাম শুনে খুব উৎসাহ সহকারে সব জানলেন এবং খুব এনকারেজ করলেন যে খুব সুন্দর আইডিয়া আপনাদের। মাঝপথে চলে এসেছি। আলগারার আর 7 কিলোমিটার আছে। জায়গাটা খুব সুন্দর লাগলো, তাই একটু দাঁড়ালাম মূলত ছবি তোলার জন্য।
রাতুল তো উঠে গেল অনেক ওপরে, নিচে এরিয়াল ভিউ যে নদীটা নিচে নেমে গেছে তার সঙ্গে যে ভ্যালিটা তৈরি হয়েছে তার প্যানোরামিক ভিউটা অনেক সুন্দর, তাই অনেক উপরে উঠে গেছিল। আর লুচিরাও তাই বাবাকে ফলো করেছে। সতর্ক হয়ে ধরে নিল, মানে যে কোনো মুহূর্তে রাস্তায় গাড়ি এসে যেতে পারে, পাহাড়ি রাস্তায় ঢাল থেকে আসা গাড়ি স্পিড কন্ট্রোল করা খুবই মুশকিল হয়। হ্যাঁ, চলে এসছি আলগারায়। আমাদের আইডিয়া ছিল না এই আলগারা সম্পর্কে, কিন্তু এসে এর চারিদিক দেখে আমাদের অবাক লেগে গেল। সেই ব্রিটিশ আমলের একটি বাংলো দেখে আমরা অবাক হয়ে গেলাম যে কোনো ব্রিটিশ নাগরিক হয়তো এখানে সুন্দর একটা বাংলো করে একাই বসত করত সেই 1900 সালের কাছাকাছি সময়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখান থেকে দরকার হলে সোজা নাথুলাও যাওয়া যায়, যেমনি তেমনি ডামলিং হয়ে শিলিগুড়িও চলে যাওয়া যায়। অর্থাৎ পাহাড়ি রাস্তার যোগাযোগের একটা ইম্পর্টেন্ট ক্রসিং। লোকাল লোকের ইনফরমেশন অনুসারে আমরা সরাসরি লাভার রাস্তায় না গিয়ে পেডং যাব ঠিক করলাম। এসে পৌঁছেছি পেডংয়ের কেন্দ্রতে, পাশেই সেন্ট জেভিয়ার কলেজ। দেখলাম এইখানেই সব টুরিস্টরা এসে দাঁড়িয়ে। পেডং থেকে আরও দর্শনীয় স্থান আছে, সেই জায়গায় গাড়ি করে যায়। আমরা আর সেই দিকে অপেক্ষা করলাম না, তার কারণে ছিল আমাদের মূল লক্ষ্য ছিল লাভা। তাই আমরা আরেকটু ফিরে এসে বাঁদিকে এই জঙ্গলের পথ ধরে যাব লাভার দিকে। লাভা এখান থেকে মাত্র 16 কিলোমিটার। সত্যি কথা বলতে এই জঙ্গলের নীরবতাটা উপভোগ করার জন্য আমরা গাড়ি স্টার্ট বন্ধ করে শুনছিলাম প্রচুর পাখপাখালির কাকলি। তারপরে সেই কাকলিকে ভেদ করে দু একটা হয়তো গাড়ি ঘোড়া এই পথে যাচ্ছিল। চলো।
মাঝে মাঝেই দাঁড়িয়ে যেতে হচ্ছিল, কারণ ক্যামেরা ঠিক করতে হচ্ছিল, অথবা প্রাকৃতিক সৌন্দর্যের টানে কেউ না কেউ দাঁড়িয়ে পড়লে
টোটাল ক্যারাভ্যানই দাঁড়িয়ে পড়তে হচ্ছিল আমাদের।
এই সুইচটা বন্ধ করে অনেকক্ষণ চললো। বেশি আগে যাবেন না, হ্যাঁ?
হ্যাঁ, আমরা প্রায় এসে গেছি। না না, কলকাতায় বা বাড়িতে না, এটা এসে গেছি লাবার। কারণ কলকাতা থেকে আমরা 600 মাইল দূরে, away from home, 100 miles, 100 miles away from home. Away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home. Lord, I'm 1, Lord, I'm 2, Lord, I'm 3, Lord, I'm 4. Lord, I'm 500 miles away from home. Away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home.